তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। থাম্বনেল দেখে তো সবাই প্রায় বুঝিয়ে গেছে যে আজকে আমি কেমন একটি মুভির ব্যাখ্যা নিয়ে এসেছি। মুভিটিতে ভরপুর সাসপেন্স ও থ্রিল রয়েছে। আজকের এই মুভিটি সম্পর্কে আমি বেশি কিছু বলবো না, তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মুভির শুরুটা হয় ঝড় বৃষ্টির এক রাতে। দেখা যায় একটি হেলমেট পরিহিত লোক স্কুটার নিয়ে ডক্টর কিশোরের বাড়ির সামনে এসেছে। আমরা দেখি লোকটি ডান পা ঘোরাতে ঘোরাতে হেঁটে বাড়ির ভিতরে যাচ্ছে। তার হাতে একটি ছুরিও দেখা যায়। সাধারণভাবে সবারকে সাইকো কিলার মনে হতে পারে। এরপর লোকটি বাড়ির দরজা খোলে আর এখান থেকে সিন কাট হয়। আমরা আথিরা নামের আমাদের গল্পের নায়িকাকে দেখি। সে একজন আইপিএস পুলিশ অফিসার। তার চেন্নাইতে ট্রান্সফার হওয়ায় বাসে উঠে চেন্নাই যাওয়ার জন্য। চাকরি পাকাপোক্ত হওয়ায় তার বাবা মা তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে, কিন্তু বারবার সে তা এড়িয়ে যায়। আথিরা তার সিটে গিয়ে দেখে তার পাশের সিটে একজন ছেলে শুয়ে আছে। এই ছেলের নাম অর্জুন। এই সিট বিভ্রান্ত নিয়ে আথিরা ও অর্জুনের মধ্যে পরিচিত হয়। বাসের মধ্যে তারা খুব গল্প করে। কেন জানি আথিরার অর্জুনকে ভালো লেগে যায়, যেন আথিরা অর্জুনকে অনেক আগে থেকে চেনে এবং তার খুব পরিচিত একজন মানুষ। আথিরা ও অর্জুনের গল্প এখানেই শেষ হলে পারত, কিন্তু এর কিছুদিন পর আথিরা থানায় গিয়ে দেখে অর্জুন সেখানে। আসলে অর্জুন একজন অভিনেতা, তেমনি এক রোলের জন্য সে থানায় এসেছে পুলিশের কাজ পর্যবেক্ষণ করার জন্য। আথিরা অর্জুনকে তার কেবিনে ডেকে সে কোথায় থাকে, তার পরিবারে কে কে আছে এইসব প্রশ্ন করতে থাকে। এরপর তাকে পর্যবেক্ষণের পারমিশন দিয়ে দেয়, কিন্তু শর্ত দেয় যে কাউকে ডিস্টার্ব করতে পারবে না। এরপর থেকে অর্জুন প্রতিদিন থানায় আসতে শুরু করে। আস্তে আস্তে তাদের মাঝে বন্ধুত্ব হয়ে যায়। আথিরাও ধীরে ধীরে অর্জুনকে ভালোবেসে ফেলে। অর্জুনও সেটা বুঝতে পারে, এমনকি সেও আথিরাকে পছন্দ করতে শুরু করে। এরই মাঝে একদিন আথিরার কাছে কিশোর নামে একজনের ফোন আসে। কিশোর জানায় তার ছোটবেলার বান্ধবী দীপা মিসিং। এরপর আমরা আথিরার ছোটবেলায় চলে যাই। ছোটবেলা থেকে আথিরার দীপা বন্ধু ছিল। তারা একসাথে স্কুলে যেত, একই ক্লাসে ও একই বেঞ্চে বসতো। বড় হয়ে আথিরা কলেজে পড়তে চেন্নাই চলে আসে, আর দীপা কুম্ভকর্ণের একটি কলেজে ভর্তি হয়। কলেজে থাকা অবস্থায় দীপা ডাক্তার কিশোরের সাথে বিয়ে হয়। আথিরাও চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়লে তাদের মাঝে দূরত্ব বেড়ে যায়। এসব ভাবতে ভাবতে আথিরা দীপার বাড়ির সামনে চলে আসে। একটু পর কিশোরও সেখানে চলে আসে। কিশোর জানায় যে সে মেডিকেল কনফারেন্সের জন্য 4 দিনের জন্য শহরের বাইরে গিয়েছিল। প্রথম 2 দিন সব ঠিক থাকলেও তৃতীয় দিন থেকে দীপা তার ফোন ধরা বন্ধ করে দেয়। চতুর্থ দিন দীপার ফোন সুইচ অফ পাওয়া যায়। 2 দিন ধরে টানা দীপার সাথে কোনো যোগাযোগ ও তার কোনো খোঁজ না পাওয়ায় সে তাড়াহুড়ো করে ফিরে আসে। বাসায় এসে দীপাকে কোথাও পায় না। এরপরই সে চিন্তায় পড়ে যায় এবং পুলিশকে জানায়। আথিরা দীপার মায়ের কাছে ফোন করে দীপার কথা জানতে চায়। দীপার মা বলে বছরখানেক যাবৎ তাদের দীপার সাথে কথাবার্তা বন্ধ হয়ে রয়েছে। দীপা নাকি মডেলিং শুরু করেছে, আর সেটা তারা মেনে নিতে না পারায় দীপা তাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এরপর থেকে শুরু হয় জোরদার তদন্ত। আথিরা ও তার টিম কোমর বেঁধে নেমে পড়ে। পুলিশ দীপার বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করলে দেখে সেখানে সব ক্যামেরা বাইরের দিকে ঘোরানো, শুধু রাস্তায় দেখা যাচ্ছে। আথিরা সেই ফুটেজ চেক করে দেখে একজন প্রতিবন্ধী লোক স্কুটার নিয়ে দীপার বাড়ির সামনে দিয়ে প্রায় 33 বার আসা যাওয়া করেছে। আথিরা ওই স্কুটারের ডিটেলস চেক করতে পারে। কিশোরকে দেখালে কিশোর ওই স্কুটারটি চিনতে পারে না। এরপর দীপার মডেলিং এর ব্যাপারে জানতে চাইলে কিশোর বলে দীপা বিয়ের পরে কিশোরকে এ ব্যাপারে জানিয়েছিল। তখন কিশোর দীপার পাশে দাঁড়ায় এবং এ ব্যাপারে দীপাকে সাহায্য করতে থাকে। আথিরা আরো জানতে চায় কিশোর কোনো সেকেন্ড ফোন ব্যবহার করে কিনা। কিশোর সাফ মানা করে দেয়, কিন্তু আথিরা চলে যেতেই দেখা যায় কিশোর সিলিং ফ্যানে তার সেকেন্ড ফোনটি লুকিয়ে রেখেছে। এরপর কিশোর কাউকে ফোন করে বলে তার ওই নম্বরে যেন কখনোই আর ফোন না দেয়। তাহলে কি কিশোরই কালপ্রিট? কি রহস্য লুকাচ্ছে সে? অন্যদিকে আথিরা কিশোর ও তার এক্স গার্লফ্রেন্ড পল্লবীর কল ডিটেলস বের করতে বলে। এর পরের দিন সকালে জঙ্গলের ভিতরে দীপার গাড়ির সন্ধান পাওয়া যায়। পুড়ে যাওয়া গাড়িটিতে তখন একটি কঙ্কাল ছিল। পুলিশের ধারণা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গাছে ধাক্কা দেয়, এরপর আগুন লেগে যায়। কঙ্কালটির পোস্টমর্টম করে ডাক্তার এসে জানায় এটা দীপারই কঙ্কাল। পুলিশের ধারণা ও পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী এটি একটি অ্যাক্সিডেন্ট মনে হলেও আথিরা ধারণা করে এটি একটি প্রি প্ল্যান মার্ডার, কেননা দীপার গাড়িটিতে এয়ার ব্যাগের সিস্টেম ছিল। তাছাড়া রাস্তা থেকে গাছ অব্দি যেতে গাড়িটির গতি অন্তত 40 থেকে 50 কিলোমিটার হতে হবে, যার জন্য 3 থেকে 4 নম্বর গিয়ার প্রয়োজন। কিন্তু গাড়িটি তখন নিউট্রালে ছিল। আথিরা নাবিনকে বলে গাড়িটির ফরেনসিক টেস্ট করতে। ফরেনসিক টেস্টে দীপার গাড়ির নাম্বার প্লেটে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। আথিরা সন্দেহজনক এমন 173 জন লোকের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে টেস্ট করায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারোই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয় না। পরের সিনে আমরা দেখি উষা নামের একটি মেয়ে তার স্বামীকে বিদায় জানাচ্ছে। সেখানে আবার আমরা ওই প্রতিবন্ধী লোকটিকে দেখতে পাই। উষার স্বামী চলে গেলে এই লোকটি উষার বাসায় ঢোকে। এরপর একটি রড দিয়ে উষার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। সকালে পুলিশ এসে তদন্ত করতে শুরু করে। এখানেও সিসিটিভি ফুটেজে আথিরা ওই প্রতিবন্ধী লোকটিকে দেখতে পায়। অভিষেক জানায় মেয়েটির চরিত্র ভালো ছিল না, একসাথে 5টি ছেলের সাথে প্রেম করত। ওই 5 জনের মাঝে 4 জনের খোঁজ পেলেও বারানি নামের একজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। বারানি আর উষা কুম্ভকর্ণের কলেজে পড়তো, সেখান থেকে তাদের মধ্যে সম্পর্ক। আথিরা বলে দীপাও তো ওই কলেজেই পড়তো, তাহলে এই 2 খুনে অবশ্যই কোনো সংযোগ থাকতে পারে।
আথিরা কুম্ভকর্ণের থানায় ফোন করে জানতে পারে যে বারানি দীপাকে ডিস্টার্ব করত। দীপা এ নিয়ে থানায় কমপ্লেন করলে বারানি আর তাকে ডিস্টার্ব করেনি। আথিরা আরো জানতে পারে যে বারানি প্রতিবন্ধী নয় এবং তার পরিবারে শুধু তার মাই ছিল। সেও 2 বছর আগে মারা গেছে। এরপর থেকে বারানিকে আর কেউ দেখতে পায়নি। তখন নাবিন ফোন করে জানায় বারানি 2 বছর আগে জমি বিক্রি করেছিল। সেখান থেকে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যেটা দীপার গাড়ির নাম্বার প্লেটের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলে গেছে। রাতে অর্জুন আথিরার বাসায় আসে। আথিরা তার সাথে দীপার সাথে কাটানো ছোটবেলার সময়ের গল্প করতে থাকে। বর্তমানে আথিরার হাতে যে আইফোনটি রয়েছে সেটিও দীপাই তাকে গিফট করেছিল। এমনকি এতে দীপার ফিঙ্গারপ্রিন্টও দেওয়া। চাইলেই দীপা এই ফোনটি আনলক করতে পারবে। এরপর তারা একসাথে ডিনার করে। গল্প করতে করতে একসময় তারা কিস করে। এরপর আথিরা অর্জুনকে তার মনের কথা বলে দেয়। এরপরের সিনে অভিষেক জানায় বারানি 1 বছর আগেই সিঙ্গাপুর চলে গেছে, আর ফেরত আসেনি। আথিরা বলে যে বিদেশে রয়েছে তার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে দীপার গাড়িতে এলো। তার মানে বারানি ও দীপার ব্যাপারে জানে এমন কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। আথিরার কিশোরের উপর সন্দেহ হয়, তাই কিশোর বেঙ্গালুরুতে আছে এই খবর পেয়ে আথিরা কিশোরের বাসায় যায় তল্লাশি করার জন্য। কিন্তু তারা সেখানে কিছুই পায় না। বাড়ি থেকে বেরোনোর সময় আথিরার সম্মুখীন হয় ওই প্রতিবন্ধী লোকটির। তখনই আমরা দেখি লোকটি পুলিশকে বিভ্রান্ত করার জন্যই তার পা খোঁড়াতো। আসলে তার 2 পাই ঠিক। আথিরাকে দেখে যখন পালানোর চেষ্টা করে তখন আথিরা তার স্কুটারে গুলি করে। এরপর আথিরা লোকটির পিছন দৌড়াতে থাকে। কিছু দূর যেতে আথিরা দেখে বারানি চাদর মুড়ি দিয়ে বসে তাকে লোকটি কোথায় গেছে সেই খবর দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরপর বারানিকে থানায় নিয়ে এসে 3rd ডিগ্রি দেওয়া হয়। বারানি বলে যারা আমার জীবন নষ্ট করে দিয়েছে তাদের কি আমি ছেড়ে দেব? এরপরে আমরা জানতে পারি একাদশ শ্রেণীতে বারানির সম্পর্ক হয় উষার সাথে। কিছুদিন পর বারানি বুঝতে পারে উষা শুধু তাকে ব্যবহার করছে। এরপর দ্বাদশ শ্রেণীতে তার পরিচয় হয় দীপার সাথে। দীপা বারানিকে জাস্ট ফ্রেন্ড মনে করলেও বারানি দীপাকে ভালোবেসে ফেলে। বারানি দ্বিতীয় ধাক্কা খায় যখন সে দীপাকে প্রপোজ করে। এবার ধাক্কা খেয়ে বারানি দীপাকে কিডন্যাপ করারও চেষ্টা করে, কিন্তু সেখানেও সে ব্যর্থ হয়। এরপর তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। সে নেশাগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে সে তার মায়ের খেয়াল রাখতে পারেনি এবং তার মা মারা যায়। এরপর সিঙ্গাপুরে একটি চাকরি পেলে সে সেখানে চলে যায়। বারানি বলে গত বছর যখন আমি দেশে ফিরি তখন দীপাকে তার স্বামীর সাথে হাসি খুশি দেখে আমার রক্ত মাথায় উঠে যায়। আমি পুলিশের হাতে ধরা পড়তে চাইনি বলে প্রতিবন্ধী হওয়ার নাটক করি। এরপর দীপাকে মারতে তার বাসায় যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি তার বাসায় তার বয়ফ্রেন্ড রয়েছে। সিন চলে যায় ওই দিন রাতে। আমরা দেখি দীপার বয়ফ্রেন্ড আর অন্য কেউ নয়, সে হলো অর্জুন। এরপর অর্জুনের সাথে হাতাহাতির এক পর্যায়ে বারানির গ্লাভস খুলে গিয়ে গাড়ির নাম্বার প্লেটে তার হাত পড়ে যায়, যার ফিঙ্গারপ্রিন্টই ফরেন্সিক টিম পেয়েছিল। আথিরা এইসবের কিছুই বিশ্বাস করতে চাইছিল না। আথিরা বলে তুই কি ওই ছেলের চেহারা মনে করতে পারবি? বারানি হ্যাঁ বললে আথিরা স্কেচ আর্টিস্টকে রাখতে বলে। সিন চলে যায় পাস্টে। দীপার বিয়ের দিন দীপা মন খারাপ দেখে আথিরা জানতে চেয়েছিল যে তার কি কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। তখন দীপা বলেছিল তুই জেনে কি করবি, তুই কি তার সাথে আমার বিয়ে দিতে পারবি? এই কথা বাসায় উঠলে মা বাবা আত্মহত্যা করবে। পরের দিন সকালে নাবিন ফোন করে জানায় যে স্কেচ রেডি হয়ে গেছে। আথিরা থানায় গিয়ে দেখে বারানি ভুলভাল স্কেচ বানিয়েছে। বারানি বলে ছেলেটিকে সামনাসামনি দেখলে সে চিনে যাবে। স্কেচের সাথে অর্জুনের কোনো মিল না থাকায় আথিরা বুঝতেই পারে না যে অর্জুনই কালপ্রিট। এরই মাঝে তাদের প্রেম বিয়ে অবধি চলে যায়। আথিরার বাবা মা জলদি বিয়েটা দিতে চাইলে দীপার কেসের জন্য আথিরা বিয়েটা পিছিয়ে দেয়। ছোটবেলার বান্ধবীর খুনটা সে মেনে নিতে পারে না, তাই সে আবার নতুন করে তদন্ত করতে শুরু করে। দীপার গাড়িটি যে জঙ্গলে পাওয়া গিয়েছিল সে জঙ্গলে ঢুকার পথে একটি সিসিটিভি রয়েছে আর একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে বেরোবার পথে। আথিরা ওই ফুটেজগুলো ভালো করে পর্যবেক্ষণ করে দেখে একটি মিনি ভ্যান দীপা জঙ্গলে প্রবেশ করার আগে সিসিটিভি 2 দিয়ে 3 জন যাত্রী নিয়ে প্রবেশ করে, কিন্তু সিসিটিভি 1 দেখা যায় বেরোবার সময় শুধু ড্রাইভারই ছিল। আবার দীপার গাড়ি জঙ্গলে ঢুকার পর একটি জিপ গাড়ি সিসিটিভি 1 দিয়ে ঢুকে, যেখানে শুধু ড্রাইভার ছিল, কিন্তু সিসিটিভি 2 দিয়ে বেরোনোর সময় গাড়িটিতে 3 জন যাত্রী দেখা যায়। আথিরা মনে করে ওই মিনি ভ্যান দিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে 3 জন নেমে যায় এবং দীপার গাড়ি জঙ্গলে প্রবেশ করলে তারা দীপাকে মার্ডার করে ধাক্কা মেরে গাছের কাছে গাড়ি নিয়ে সেটাতে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। এরপর ওই জিপ গাড়ি দিয়ে 3 জন ফেরত চলে যায়। এসব শুনে নাবিন বলে এগুলো তো পুরোটাই ধারণা, তারা অন্য কাজের জন্য তো নামতে পারে। তবুও আথিরা গাড়ির 2টো নাম্বার চেক করতে বলে। একটু পর নাবিন ফোন করে জানায় 2টো নাম্বারই ফেক। আথিরা এবার আনঅফিসিয়ালি দীপার বডির ফরেন্সিক টেস্ট করায়। এখানে সে পুরো 1000 ভোল্টের একটি শক খায়। ডাক্তার জানায় যে বডিটি পাওয়া গিয়েছে সেটা দীপার নয়, সেটা অন্য কারো। তার মানে পোস্টমর্টেম রিপোর্টটি ইচ্ছা করে জাল করা হয়েছে। আথিরা পোস্টমর্টেম করা ডাক্তারকে ধরলে উঠে আসে এসআই অভিষেকের নাম। এরপর সিন চলে যায় কিশোরের বাসায়। আসলে কিশোরই এসআই অভিষেককে বলেছিল এসব করতে। কিশোর ধরা খাওয়ার পর আথিরাকে রিকোয়েস্ট করে তার সাথে একটু পার্সোনালি কথা বলতে, তাহলে সে তাকে সবকিছু খুলে বলবে।
কিশোর জানায় দীপার সাথে তার বিয়ে হলেও কোনোদিন তার সাথে তার শারীরিক সম্পর্ক হয়নি। একদিন কিশোর হাসপাতাল থেকে বাড়ি ফিরে দেখে দীপা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। কিশোর চিকিৎসা করে দীপাকে বাঁচায়। এরপর দীপার ল্যাপটপ চেক করে দেখে জোশুয়া নামের এক ছেলের সাথে তার বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল। দীপা কিশোরকে জানায় সে যদি জোশুয়ার সাথে পালিয়ে যেত তাহলে তার বাবা মা আত্মহত্যা করে ফেলতো, তাই সে আর পালাতে পারেনি। এরপরই কিশোর একটি প্ল্যান বানায় যাতে দীপা ও জোশুয়াকে পায় আর তার বাবা মাও বেঁচে যায়। কিশোরী দীপার মিথ্যা অ্যাক্সিডেন্টে নাটক সাজায়। এখন পুরো দুনিয়ার কাছে এই দীপা মৃত। এরপর কিশোর আথিরাকে দীপার একটি ভিডিও মেসেজ দেখায় যেখানে দীপাকে জোশুয়া নামের ওই ছেলেটির সাথে দেখা যায়। এতেও আথিরার সন্দেহ কাটে না, তাই সে ভিডিওটি নিয়ে বারানিকে দেখায়, কেননা সে এই দীপার বয়ফ্রেন্ডকে দেখেছিল। বারানি স্পষ্ট জানিয়ে দেয় যে এই ছেলেটি ওই দিনের তার দেখা ছেলেটি নয়। আথিরা আবার কিশোরের সাথে যোগাযোগ করে। কিশোরের মতে যেহেতু দীপা এখনো বেঁচে আছে তাহলে অবশ্যই তার কাছে তার কন্ট্যাক্ট নাম্বার থাকার কথা। কিন্তু কিশোর জানায় যে সব সম্পর্কের ইতি টেনে গেছে দীপা, কোনো পিছুটান রাখতে চায়নি সে, তাই কোনো কন্ট্যাক্ট নাম্বারও রেখে যায়নি। তবে দীপা বলেছে 3 মাস পর দেখা করবে সে। এখন আথিরার মনে শুধু একটাই প্রশ্ন, কে ছিল ওই দিন দীপার সাথে? এভাবে 3 মাসের জায়গায় 6 মাস কেটে যায়, কিন্তু দীপার কোনো খোঁজ নেই। হঠাৎ একদিন প্রাইভেট নাম্বার থেকে দীপার মেসেজ আসে আথিরার কাছে। মেসেজে দীপা আথিরার সাথে গোপনে দেখা করতে চায়। পরের দিন আথিরা যখন দীপার সাথে দেখা করতে বের হচ্ছিল তখনই অর্জুন সেখানে চলে আসে। অর্জুনও আথিরার সাথে যেতে চায়। আথিরা প্রথমে রাজি না হলেও অর্জুনের জোরাজুরিতে রাজি হয়ে যায়। অর্জুন বাইক পার্ক করতে সে কাউকে ফোন করে বলে ও রাজি হয়ে গেছে, আমরা আসছি। আথিরা যখন দীপার দেওয়া লোকেশনে চলে আসে তখন ফোন আসে বারানির। বারানি অর্জুনের একটি নাটক দেখে তাকে চিনে ফেলে এবং অর্জুনের একটি স্ক্রিনশট আথিরার হোয়াটসঅ্যাপে পাঠায়। কিন্তু দুর্বল সিগন্যালের কারণে আথিরা বারানির কথাই বুঝতে পারে না। নাবিনকেও দেখা যায় আথিরাকে ফোন করে যাচ্ছে। ফোনে না পেয়ে নাবিন ভয়েস পাঠায় যে আথিরা যেন অর্জুনের কাছ থেকে দূরে থাকে। এদিকে আথিরা দীপাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। খোঁজার এক পর্যায়ে আথিরার সামনে চলে আসে কিশোর, তার এক্স গার্লফ্রেন্ড পল্লবী, এসআই অভিষেক ও জোশুয়া নামের ছেলেটি। তখনই ফোনে নেটওয়ার্ক পাওয়ায় আথিরার ফোনে মেসেজ চলে আসে আর আথিরা অর্জুন সম্পর্কে সবকিছু জেনে ফেলে। ততক্ষণে অর্জুনও সেখানে চলে আসে। আথিরা অর্জুনের কাছে তার আসল পরিচয় জানতে চায়, কেনই বা সে তার সাথে মিথ্যা ভালোবাসার নাটক করে এসেছে এতদিন। এখানে আসতে চলেছে মুভির আসল টুইস্ট, যা সবার কল্পনারও বাহিরে। কিশোর বলে উঠে যে দীপা আর নেই, আমরাই ওকে শেষ করে ফেলেছি। সিন চলে আসে পিছনে। দীপার সুইসাইড অ্যাটেম্প্ট অব্দি সবকিছু একই, কিন্তু কিশোর ল্যাপটপ চেক করে দেখে দীপা ছেলেদের নামে ফেক আইডি খুলে আথিরার সাথে কথা বলতো। কিশোর দীপার কাছে এসব জানতে চাইলে দীপা বলে সে এমনটাই ফিল করে, তার ফিলিংস নাকি একজন পুরুষের মতোই। তখন অর্জুন আথিরাকে ডাক দেয় এবং আথিরার ফোনটি অর্জুনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করে ফেলে। এটা দেখে আথিরা তো পুরাই হতবাক, যে ফোনটা শুধুমাত্র আথিরা ও দীপার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলার কথা সেটা কিভাবে আর্জুনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলবে। আথিরা চারদিকে অন্ধকার দেখতে শুরু করে। কিভাবে সে বিশ্বাস করবে যে অর্জুনই হলো তার বান্ধবী দীপা। এরপর অর্জুন আর কিশোর আথিরাকে সবকিছু খুলে বলতে শুরু করে। এত সব খুন রহস্য সবই ছিল নাটক। আসলে দীপা মেয়ে হলেও তার মাঝে হরমোনাল চেঞ্জের কারণে দীপার মাঝে একজন পুরুষের বসবাস ছিল। একজন পুরুষের মাঝে যে সকল বৈশিষ্ট্য ছিল তার সবই ছিল দীপার মাঝে। দীপা ছোটবেলা থেকে আথিরাকে একজন ছেলের মতো ভালোবাসতো। ছোটবেলা থেকেই সে আথিরার সাথে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখতে থাকে, কিন্তু ছোট্ট আথিরা তা কিছুই বুঝতে পারে না। বড় হয়ে দীপা আরো কনফিউজ হয়ে যায়। সে মনে করত সে জীবিত একটি নরকের মাঝে বসবাস করছে। এরপর কলেজে বারানির কিডন্যাপের কথা বাসায় জানতে পারলে তারা কিশোরের সাথে তার বিয়ে ঠিক করে। বিয়ের পর দীপা কিশোরকে তার সমস্যা সম্পর্কে জানালে কিশোর তার এক্স গার্লফ্রেন্ড পল্লবীর সাহায্য নিয়ে দীপার জেন্ডার চেঞ্জে সাহায্য করে। এরপর প্রায় 10 মাসের টানা চিকিৎসা ও অক্লান্ত পরিশ্রমের পর দীপা অর্জুনে পরিণত হয়। বাসে আথিরার সাথে অর্জুনের দেখা থেকে শুরু করে সবকিছুই কিশোর ও তার দলের প্ল্যান ছিল। কিন্তু প্ল্যান মতো আথিরা অর্জুনকে বিয়ে না করায় অর্জুন সিদ্ধান্ত নেয় যে সে আথিরাকে সবকিছু খুলে বলে দেবে। সবকিছু শুনে আথিরা হতবাক হয়ে সেখান থেকে চলে আসে। মানসিকভাবে ভেঙে পড়ে আথিরা। সে কিছুতেই মেনে নিতে পারছে না তার ছোটবেলার বান্ধবীর এই পরিবর্তন। কিভাবেই বা সে মেনে নিবে যে তার ছোটবেলার বান্ধবী শরীফা থেকে শরীফ হয়ে গেছে। আবার তার এত কাছের বান্ধবীর এই অবস্থা দেখে সে তাকে ফেলেও দিতে পারছে না। এরপর অর্জুন আথিরাকে 1 বছরের সময় দেয় তার সিদ্ধান্ত জানানোর জন্য যে সে কি অর্জুনকে বিয়ে করবে নাকি করবে না। এর ঠিক 1 বছর পর অর্জুন আর আথিরা এক জায়গায় এসে দেখা করে। এখানে দর্শকদের বলা হয় আথিরা ও অর্জুনের ভালোবাসার শেষ পরিণতি কি হবে তা ডিসাইড করতে, এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের বাস্তব জীবনে এমন ঘটনা ঘটলে তোমরা ঠিক কি করবে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে একটি লাইক দিয়ে যাবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।